আরে ভাই, এখানে তো ঠিক সময়ে সিবিআই হাতে তদন্ত চলে এসেছে, না হলে তো এরা লাশকে নিয়ে বিক্রি করে দেয় তৃণমূল। হ্যাঁ নিশ্চয়, ওই লাশ কাটা ঘরে সমস্ত তথ্য লুকিয়ে রয়েছে, আর একজনের কাছে সব A to Z জানে, সেটা হচ্ছে এই পুরো জিনিসটাই বিশাল একটা রহস্যময়। এখানে বড় প্রভাবশালী লোকের এখানে হাত রয়েছে, এবং যেভাবে সন্দীপ ঘোষকে মানে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, যেভাবে অপূর্ব বিশ্বাস একদিন কথা বললেন তারপরে উল্টো কথা বলছেন, আপনারা পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন যে পুরো সিস্টেমটা করাপ্টেড রয়েছে। আপনি কি রোগা হতে চান? আপনি কি পুজোর আগে একটা আকর্ষক চেহারার অধিকারী হতে চান? আপনি কি স্লিম অ্যান্ড ট্রিম হতে চান? কিচ্ছু দরকার নেই, একটা দুর্নীতি করুন। পুজোর আগে সিবিআই আপনাকে এই পুজোর আগে তুলবে, ওই পুজোর আগে ছেড়ে দেবে, দেখবেন আপনি একটা আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে আপনি ফিরে আসছেন। নতুন করে যাতে গরু চুরি শুরু করতে পারে, যে গরুগুলো বাচ্চা দিয়েছে তারা বড় হয়ে গেছে, এখন আবার চুরি শুরু করবে, আবার মানুষের পয়সা মারবে, আবার তোলা তুলবে। এই তো চাই, এটা তো ওরা করছে দিনের পর দিন। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, এই দাবি নিয়ে এখানে মিলিত হয়েছে। আমাদের আন্দোলন লাগাতার চলবে যতদিন না মেয়েটি বিচার পাবে। কারণ আমাদের রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল, রেজওয়ানুর, আজ থেকে 17 বছর আগে রেজওয়ানুরের মা ইনসাফ পায়নি, রেজওয়ানের পরিবারের সাথে সেটিং হয়ে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমরা এর বিচার আনবো এবং নিশ্চিতভাবে আনবো। আরে ভাই, এখানে তো ঠিক সময়ে সিবিআই হাতে তদন্ত চলে এসেছে, না হলে তো এরা লাশকে নিয়ে বিক্রি করে দেয় তৃণমূল। এই হাসপাতালে এতদিন ধরে এটাই তো হচ্ছিল, ডেড বডি বিক্রি করে এরা নিজের কাটমানি সিন্ডিকেট চালাচ্ছিলেন। তো আমি তো বলছি, একজন যাতে ডোম, সে তৃণমূল নেতা ঠিকই ভালো। এরকম এই কাকা কাকু কাকি সব জায়গায় তো পাচ্ছেন, তৃণমূলের কাকা কাকু কাকির শেষ নেই। তো এই শেষ সেই দিনই আসবে যেদিন মমতা ব্যানার্জির শেষ হবে। আমি ওয়ার্ডের ব্যবহারটা ডিফারেন্ট করব, আমি নাটক না বলে প্রোটেস্ট বলবো, প্রোটেস্ট নিয়েই কথা বলবো। আর আমি প্রথম দিন বলেছিলাম যে এটা শুধু ডাক্তারদের প্রোটেস্ট নেই। আপনি দেখবেন যে রাস্তায় যদি 200 ডাক্তার বসেছিল, 200 সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। তো এটা সকলের প্রোটেস্ট ছিল, হয়তো ডক্টররা ক্যারি ফরওয়ার্ড করেছিলেন। তো আমাদেরও সেই, আমরা জানতে চাইবো যে কি হলো। দেখুন, এটা কিছু মানুষের জন্য তো আপনি এটা বলতে পারেন না। আমি তো এটাই মনে করি যে আমরা সকলেই পুজো তো অবশ্যই করব, রিচুয়ালস ফলো করব, কিন্তু উৎসবে যাব না, ফেস্টিভিটি মানাবো না। ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন ইজ, কেন এটা ভাবা হচ্ছে যে মানে বিকাশদার কোনো কম্পিটেন্সি নেই? উনি তো ভেরি কম্পিটেন্ট অ্যাডভোকেট, আমি কত মামলায় ওনার সঙ্গে থেকেছি, অ্যান্ড হি অলওয়েজ ফাইটস ফর জাস্টিস। তো কেন এই জাস্টিসের যে পথে আমরা হাঁটছিলাম, যে সবাই হাঁটছিলাম, আমরা তো কোনো পলিটিসাইজ করার চেষ্টাও করিনি। হয়তো বিকাশদা সিপিএম থেকে আছে, তো আজকে আমরা জিজ্ঞেস করতে চাই যে কেন হঠাৎ এই চেঞ্জ? তার মানে যে আমরা আগে থেকে বলছিলাম যে কিছু পলিটিক্যাল পার্টি ওই পুরো আন্দোলনটাকে মানে গ্রিপ করার চেষ্টা করছে, তারা কি কিছু নড়াচড়া করেছে? কেন সেই পলিটিক্যাল পার্টি তো দুপুরে সিপিএম, রাতে তৃণমূল, তো তাদেরকে তো বিশ্বাস করা যায় না। বাট আই উইল ডেফিনেটলি ওয়ান্ট কি যে মা বাবা আছে তারা মনে পথহারা না হয়ে যায়, দিশাহারা না হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়, ওই লাশ কাটা ঘরে সমস্ত তথ্য লুকিয়ে রয়েছে, আর একজনের কাছে সব A to Z জানে, সেটা হচ্ছে তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের সুপার সন্দীপ ঘোষ। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষভাবে। আগে তো তার প্রি প্ল্যান, এটা পরিকল্পনা করে প্রাতিষ্ঠানিক গ্যাং রেপ এবং ব্রুটালি মার্ডার। এটা শুধু রেপ এবং মার্ডার না, এটা হচ্ছে পরিকল্পনা করে সরকারি মদতে হচ্ছে এই গ্যাং রেপ হয়েছেন এবং ব্রুটালি মার্ডার হয়েছেন। লাশ কাটা ঘরে তথ্য লুকিয়ে রয়েছে, এবং ওই তিলোত্তমা যেদিন ওই দিন রাতের খাবার যে সমস্ত ডাক্তারদের সঙ্গে খেয়েছিলেন, কারা কোন ডাক্তার তার সঙ্গে মানে রাত্রি ভোজন ডিনার সেরেছিল, রাতের খাবার সেরেছিল, তাদেরও এই সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। এবং এই সর্বোপরি এই ঘটনা ঘটার পরে 8ই আগস্ট গভীর রাত, যখন গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, একমাত্র শুধু ঘুম ছিল না আরজিকর মেডিকেল কলেজের নরখাদক রূপী কয়েকজন মানুষের চোখে। এটা একজনের কাজ নয়, এটা পরিকল্পনা করে করা হয়েছে। এবং এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যিনি
এক নম্বর দায়ী। তিনি রাজ্যের হচ্ছে আমাদের প্রশাসনিক কর্তা, প্রশাসনিক কর্ত্রী যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। উনি এই ঘটনার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট থেকে সমস্ত কিছু ঘটনায় উনি এক নম্বর দায়ী, উনি এক নম্বর দায়ী। পানিহাটির কাকা সঞ্জীব মুখার্জি নাম তার। এই সঞ্জীব মুখার্জি মেয়ের কাকা সেজে উনি হচ্ছেন যিনি পোস্টমর্টমের ডাক্তার ছিলেন অরূপ বিশ্বাস, তাকে থ্রেট করেছিলেন যে এক্ষণে এই মুহূর্তে পোস্টমর্টম করতে হবে, নইলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। এই যে থ্রেট কালচার, এটা যেমন ছিল, এটা নিশ্চয় বিনীত গোয়েলের অনুমতিতে হয়েছিল তৎকালীন সিপি। এবং বিনীত গোয়েল তো নিজের মাথাতে কাজ করেননি, বিনীত গোয়েলের মাথায় ঘাড়ে কটা মাথা আছে। পুরোপুরি নির্দেশ পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে নির্দেশ গেছে। তবে বিনীত গোয়েল ওই পুলিশ যিনি হচ্ছেন অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল, এই সমস্তকে দিয়ে এই কাজগুলো ধামা চাপা দিয়েছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন। আমরা চাই এবং উনি এমনকি ওই তিলোত্তমার ডেড বডি শ্মশানে নিয়ে গিয়ে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে দাহ করার জন্য যে কাগজে সই করতে হয়, সেই কাগজেও সই করেছেন ওই সঞ্জীব মুখার্জি। সঞ্জীব মুখার্জি কেন এটা করতে গেল? নিশ্চয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের নির্দেশে এবং বিনীত গোয়েলের নির্দেশে তৃণমূলের গুন্ডা বাহিনী এই কাজ করেছে। পুরোপুরি তৃণমূল জড়িত ওখানকার ওই পানিহাটি শ্মশানে। এবং তিলোত্তমার বাবা বলেছেন যে উনার শ্মশানের যে টাকাটা লাগে দাহ করতে গেলে, সেই টাকাটা কিন্তু ওই সঞ্জীব দিয়ে দিয়েছেন, সঞ্জীব মুখার্জি কাকু দিয়ে দিয়েছেন। কেন উনি টাকা দিতে যাবেন? উনার বাবা অনেক দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে, বেদনা নিয়ে সদ্য তিনি মেয়েকে হারিয়েছেন। তিনি বলছিলেন, আমি দেখছিলাম একটা খবরে, তিনি বলছেন যে আমার মেয়ে কি ভাববে যে বাপি আমার জন্য এই শ্মশানের খরচটা দিতে পারেনি, কেন মুকুব করা হলো বা কে মিটালো এই শ্মশানের খরচ? তাকে ধরলে সমস্ত কিছু পাওয়া যাবে। এবং সর্বোপরি এই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। তিনি ওই তরুণীকে নিরাপত্তা দিতে পারেননি, মহিলা ডাক্তারকে, এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার দায়িত্ব তো তাকে নিতেই হবে, উনি এড়িয়ে যেতে পারেন না। এই পুরো জিনিসটাই বিশাল একটা রহস্যময়। এখানে বড় প্রভাবশালী লোকের এখানে হাত রয়েছে এবং যেভাবে সন্দীপ ঘোষকে মানে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, যেভাবে অপূর্ব বিশ্বাস একদিন কথা বললেন তারপরে উল্টো কথা বলছেন, আপনারা পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন যে পুরো সিস্টেমটা করাপ্টেড রয়েছে। এখানে অনেক কিছু ঘোটালা বেরিয়ে আসবে, দুর্নীতি বেরিয়ে আসবে। আমরা জানি, আমরা স্যাটিসফাইড যে সিবিআই খুব ভালো বিচার করছে এবং আগামী দিন ভালো বিচার হবে এবং আমরা সুপ্রিম কোর্ট আর সিবিআই যেভাবে একসাথে এগোচ্ছে আমরা আশাবাদী। পুরোপুরিভাবে মা বাবা যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হওয়া উচিত এবং তারা ওনার উপর বিশ্বাস রাখতে পারেননি, ট্রাস্ট রাখতে পারেননি। কোথাও একটা এই মামলাটা কোথাও একটা রাজনৈতিক একটা তকমা লেগে যাচ্ছিল এবং উনি যেভাবে নিয়ে যাচ্ছিলেন রাজনৈতিক তকমা দিয়ে, উনি কোথাকার একজন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন এবং তিনি যেভাবে যেটা নিয়ে যাচ্ছিলেন, কপিল সিব্বল রয়েছেন তৃণমূলের হয়ে মামলা লড়ছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতিতার হয়ে আছেন, মানে পুরোটাই তৃণমূল সিপিএম সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার মনে হয় জালাতে গেছে, তিনি নিশ্চয়ই নির্যাতিতার পরিবারকে সঠিক বিচার দিতে পারবে। নতুন করে যাতে গরু চুরি শুরু করতে পারে, যে গরুগুলো বাচ্চা দিয়েছে তারা বড় হয়ে গেছে, এখন আবার চুরি শুরু করবে, আবার মানুষের পয়সা মারবে, আবার তোলা তুলবে। এই তো চাই, এটা তো ওরা করছে দিনের পর দিন। কালকে মমতা তার সঙ্গে দেখা করবে বলে এত তড়িঘড়ি ওখানে গেল, জানি না কেন দেখা করলো না, কি ইকুয়েশন চলছে, কি করছে এরা কিছুই বুঝতে পারছি না। দিদি মনে হয় এখন একটু মানে সাবধানে খেলছে। হ্যাঁ সেটাই তো, নামও উচ্চারণ করলেন না। মানে দিদি এখন যা চাপে রয়েছে, এক তো মাথার গন্ডগোল হয়ে গেছে, ভুলভাল বকছে, তারপরে আবার ভাবছে যে এই তো এখন গিয়ে আবার কেষ্টর কাছে যাবো, হয়তো পায়ে ধরে প্রণাম করবে, এই নিয়ে আবার এখন প্রেস বলাবলি করবে, ট্রোল করবে লোক। দেখুন, যেই লড়াই করুক, আমাদের সিবিআইয়ের ওপর আস্থা আছে। সিবিআই আজকে যেভাবে মানে পুরো কেসটা পেয়েছে, তাতে সমস্ত তো এগুলোকে
প্রুফগুলোকে, তারপরেও তারা খুঁজে খুঁজে বের করছে। অভয়ার বাবা মাও তাদেরকে নানান রকম টিপস দিচ্ছে এবং বারবারই সিবিআই বলছে আমরা অনেক কিছু পেয়েছি, তবে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। এই জন্য আমরা মনে হয় যে জাস্টিস ব্যারিড না করে আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে ওরা বের করুক। এবং আজকে প্রত্যেকটা নিউজ পেপার তো খুল্লা লিখছে, আজকে আনন্দবাজারের মতন কাগজ তারাও লিখেছে যে ওখানে শবদেহগুলোকে নিয়ে, লাভারিস শবদেহগুলোকে নিয়ে কি হতো। তো আজকে এই পরিস্থিতিতে আজকে আমরা ওয়েট করি, দেখি কি হয়। যেই হোক না কেন, আইনজীবী যেই হোক না কেন, এটা বড় কথা না। এটা ডিপেন্ড করছে, কেউ একটা জামা কিনতে গেল বাড়ির মেয়ের জন্য বা ছেলের জন্য, তার মানে এই নয় তার আর্যিকরকে ভুলে যাবে। পুজো তো বছরে একবারই আসে। পুজোর যে জামা কাপড় কেনা একটু আধটু আর একদম যদি বন্ধ করে দেওয়া হয়, কত মানুষ অপেক্ষা করে পুজোর জন্য, তাদের ব্যবসা বাণিজ্য একটু তো হওয়া উচিত। তিল ধারণের জায়গা নেই কিনা আমি বলতে পারবো না, কারণ আমি গেছিলাম গড়িয়াহাটের লোকরা কিন্তু বলছে, হকাররা বলছে বাজার মন্দা, যতটা হয় অন্যান্য বছর সেই তুলনায় কম। এবার অনলাইনে কি হচ্ছে সেটা বলা মুশকিল। আপনি কি রোগা হতে চান? আপনি কি পুজোর আগে একটা আকর্ষণীয়, একটা আকর্ষক চেহারার অধিকারী হতে চান? আপনি কি স্লিম অ্যান্ড ট্রিম হতে চান? কিচ্ছু দরকার নেই। একটা দুর্নীতি করুন, পুজোর আগে সিবিআই আপনাকে এই পুজোর আগে তুলবে, ওই পুজোর আগে ছেড়ে দেবে, দেখবেন আপনি একটা আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে আপনি ফিরে আসছেন। তো আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু আখ্যা যাকে দেওয়া হয়েছিল, হঠাৎ করে তাকে দেখে আমার বিশেষ করে বাংলাদেশের বাঘের সাথে আমার তুলনা করতে ইচ্ছা করছে। চেহারাটাও আমার চোখের সামনে অনেকটা বাংলাদেশে বাঘের মতো লাগলো। তো ঠিক আছে, কারণ হঠাৎ করে দুদিন ধরে সকালে ঘুম থেকে উঠেই যেরকম একটা দেখলাম, যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো একটা দেবতুল্য কোনো একটা কেউ নামছে, দেবপুত্র নামছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য বীরভূমবাসী যেভাবে কাসর ঘণ্টা নিয়ে নেমে পড়েছে, আমার তো মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা খুবই কষ্ট পাচ্ছেন। ওনার চরণে শতকোটি নমস্কার দিয়ে বললাম যে ঠাকুর কিছু মনে করবেন না, আপনাদের সময় তো এইটা না, এটা হচ্ছে ঘোর কলি। তো কলিযুগে এগুলোই স্বাভাবিক, আপনি এগুলো দেখে কিছু মনে করবেন না। না ঘাটাল মাস্টার প্ল্যান গত 10 বছরে হয়নি। আর এইটা ডিভিসি ভীষণ বাজে কাজ করেছে। ডিভিসিকে কে বলেছে এত মজবুত একটা বাদ করতে? ডিভিসির বাঁধ এখনো ভাঙলো না কেন? আমি তো এটাই প্রশ্ন করতে চাই। ডিভিসি কোন বালি সিমেন্ট দিয়ে করেছে, যেখানে আমাদের টিএমসি তৈরি করা পুলের পর পুল ভেঙে পড়ে যাচ্ছে, এটা ডিভিসি কোন সিমেন্ট ইট ব্যবহার করেছে? এখনো বাঁধ ভাঙেনি। এটা ডিভিসি প্রথম কথা ঠিক হয়নি, টেন্ডারটা টিএমসিরই কাউকে দেওয়া উচিত ছিল। আর 2 নম্বর হচ্ছে জল বেশি হয়ে যাচ্ছে, মগে করে বালতি করে তুলে নিয়ে এসে কালীঘাটে ফেলে দিক। হয়তো এসব করে এসব সরকারের ওপর যেন এসব না করে, উল্টাপাল্টা ভাবে বলে না যায়। একদম ঠিক করেছে এটা। আমি আগেও বলেছিলাম যে সব কিছু উৎসব না। আজকে পুজো, আমরা পুজো থেকে তো বিরত হতে পারি না। আজকে উমা আসছে, আমরা বঙ্গ সন্তান হয়ে, আজকে সনাতনী হয়ে কখনো কি উমার থেকে আমরা মায়ের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? মা এত দিনের, এত বছরের, এত ঘন্টার অপেক্ষার পর আমরা তো এইটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু মাও তো চাইনি যে মা আসার আগে এরকম একটা ঘটনা ঘটে যাবে। শুধু এবারে অঞ্জলি দেওয়ার সময় আমি জানি যে মায়ের কাছে প্রত্যেকটা মায়ের ওই একই আরতি ও একটাই প্রার্থনা থাকবে, আগে আমার মেয়ের বিচার হবে, তারপরে কিন্তু আমরা সব কিছু উৎসব হোক, পুজো হোক, আমরা সব থেকে মন থেকে আমরা সেগুলো পালন করব। আর যারা খেটে খাওয়া মানুষ কি করবে? তাদেরও তো এই 2-4 দিনের ওপর ভরসা করে, তাদেরও ঘর সংসার আছে, 2টো ভাত তাদের বা 2টো নতুন জামা তাদেরও সন্তানের ওপর, সেটা ওইভাবে সব কিছু রাজনীতির আঙিনায় তো রাঙিয়ে দিলে হয় না। তাহলে আমার সেই ভাই বোনগুলো যারা রাস্তায় হকারি করছে তারা কোথায় যাবে? আমরা যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে মেডিকেল মাফিয়াদের যে দাপাদাপি আমরা দেখতে পাচ্ছি, সেই মেডিকেল মাফিয়াদেরকে আমরা যাতে কন্ট্রোল করা যায়, যে জঘন্য অপরাধটা ঘটেছে পুজোর মুখে মুখে বাংলায়, সেই ঘটনাটা তীব্র নিন্দা করতে এবং সেই সাথে বাংলার তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে সর্ব অর্থে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাশন সর্বক্ষেত্রে তিনি ব্যর্থ, আর এক ব্যর্থতার নিদর্শন এই মেডিকেল মাফিয়াদের রাজ্যে দাপাদাপি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, being a minister of that
ইউনিট আচারলি ফেইলিয়ার। আমরা এই জিনিসটার প্রতিবাদ করতে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ এই দাবি নিয়ে এখানে মিলিত হয়েছে। আমাদের আন্দোলন লাগাতার চলবে যতদিন না মেয়েটি বিচার পাবে। কারণ আমাদের রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল, রেজওয়ানুর, আজকে 17 বছর আগে রেজওয়ানুরের মা ইনসাফ পায়নি, রেজওয়ানের পরিবারের সাথে সেটিং হয়ে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমরা এর বিচার আনবো এবং নিশ্চিতভাবে আনবো। না, আমরা ওই জন্য উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন উৎসব, আমরা দন্তেশ্বরকে সরিয়ে দিয়ে তালবেশ্বর লাগিয়েছিলেন। এবং আমাদের দাবি এই যেটা হচ্ছে, সামনে অনুষ্ঠান আসছে দুর্গাপুজো, অকাল বোধন যার নাম, আমরা নিশ্চিতভাবে এই পুজো করব, নিশ্চিতভাবে আমরা পুজোয় থাকবো, নিশ্চিতভাবে পূজার যা উপাচার নিষ্ঠার সঙ্গে পালন হবে। কিন্তু সেই সাথে বিচারের বাণীকে আমরা নীরবে নির্ভীতে কাঁদতে দেব না। সেও সকাশে রাজপথে থাকবে নিজের দাবি নিয়ে। লাশ কাটা ঘরে তো কিছু রহস্য লুকিয়ে আছেই, তার চেয়েও বড় রহস্য লুকিয়ে যে ঘরটা আমরা জানতে পেরেছি সিবিআই আদালতে গিয়ে বলেছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে ঘরের চরিত্রই বদল করে দেওয়া হয়েছে, সেই ঘরেরও অবদান বড় কম নয়। সেই ঘরটাকে কেন তড়িঘড়ি, আমরা জানি আইনি নিয়ম হচ্ছে কোনো ঘটনা যদি ঘটে সেই প্লেস অফ অকারেন্স বা অকুত স্থলকে ঘিরে রাখা হয়, কোনো মানুষ সেখানে যেতে পারে না। সেই দিন যারা ওই হসপিটালের সঙ্গে যুক্ত নন, বহু মানুষকে ওখানে সিসিটিভিতে দেখা গিয়েছে তারা ওখানে উপস্থিত ছিলেন। কিছু ক্ষেত্রে সিসিটিভি বিকল করে রাখা হয়েছিল, সেখান থেকে কিছু পাওয়া যায়নি। আবার পরের দিনকে ওই ঘরটাকে সাফ সুতরো করে ফেলে তার একটা রেনোভেশনের কাজ চালু হয়েছে। এইখানেই যত রহস্য লুকিয়ে রয়েছে। আর দ্বিতীয়, যদি লাশ কাটা ঘরে যেতে হয় তাহলে বলতে হবে লাশ কাটা ঘরে সন্ধেবেলা যাওয়ার যে আইন নয়, বিশেষ ক্ষেত্র ছাড়া হয় না, সেটাই বা কেন ঘটেছিল, কার তারা ছিল। সংশ্লিষ্ট এক ভদ্রলোক, তৃণমূলের এক নেতা, নিজেকে কাকু পরিচয় দিয়ে, এবং তিনি এই কাকু, এই জনৈক কাকু, বাংলা এখন কাকু নিয়ে ভুগছে। এক কাকু কালীঘাটের কাকু, আর এক কাকু পানিহাটির কাকুকে আমরা পেলাম। এই কাকু এসে এখন বলেছেন মাজা হয়ে যাবে বা আগুন জ্বলে যাবে যদি কিছু ঘটনা ঘটে। কি লুকোলর ছিল! এক ডক্টর কি মত এইভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে নেকেজ করে দেবে, নগ্ন করে দেবে, আমরা জানতাম না। এক ডাক্তার শুনে, ডাক্তার দেখো দিকে দিকে মানুষ সোচ্চার না। দেখো, স্বাভাবিক জীবন তো চলবে না। মানুষ যেটা বলেছিলেন, তারা সেটাকে বলেছেন, আর সেটা একটা আবেগ ছিল। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের দাবি দাওয়াকে কিন্তু জিইয়ে রাখতে হয় রাজনৈতিক দলকে। প্রতিটি মানুষ ওখানেও জিনিসপত্র কেনাকাটাও করবেন। আমি একটু আগে এই কথাটা বলেছি, কেনাকাটাতেও থাকবেন, জিনিসও যা দরকার আসবে যার। যদি এই স্বাভাবিক পদ্ধতি না চলে তাহলে তো জনজীবন স্তব্ধ হয়ে থাকে। যাদের বাড়িতে মৃত্যু হয় তারাও আর কি 13 দিন বা 15 দিন পরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। 1 বছর পরে তারাও পুজো অংশগ্রহণ করেন। তো সাধারণ মানুষ, আমি, তুমি সবাই নিশ্চয়ই জিনিসপত্র কিনবো, বা পুজোর যা নিয়ম সেগুলি সবই হবে, পালিত হবে, পুজো আচার অনুযায়ী হবে। কিন্তু পুজো ঘিরে যে কার্নিভাল ব্যাপারটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছে, মানুষকে ভুলিয়ে দিতে চাইছে, একটা নতুন ড্রাগ দিতে চাইছে পুজোর নামে, যে এই যে ড্রাগটা আসলে পরে মানুষ ভুলে যাবে এই কষ্টটা, এই ব্যথাটা, এই আবেগটা, এই ডাক্তারের মৃত্যুটা, সেইটা কেউ হতে দেবে না। সেটা আমরা সবাই মাথায় রাখবো। জামিন তো একটা ক্ষেত্রে হতেই পারে। একটু আগে আপনি নিশ্চয়ই শুনেছেন, আমাদের মাননীয় বিধায়ক শঙ্করবাবু খুব সুন্দর করে এটাকে বুঝিয়ে দিয়েছেন। জামিন পেয়েছে, ছাড়া পায়নি, মুক্ত হয়নি। কিছু ওর কাছ থেকে এই মুহূর্তে আর কিছু জানার নেই। শর্ত সাপেক্ষে জামিন হয়েছে, সহজ জামিন নয়।
যদি একটা শর্ত লঙ্ঘিত হয় নড়া ধরে আবার নিয়ে চলে আসা হবে। যদি কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করে বিপদ আছে। ওই ইডিয়েটটা সেটা খুব ভালো করে জানে, বললে না, বিকজ উনি জানেন যে উনি যদি কেসটাকে হাইলাইট করেন, উনি তো কিছুটা আইন পড়েছেন, আইন অজ্ঞা বলে নিজেকে দাবি করে থাকেন। যদি দাবি মানে নাম নেন তাহলে কেষ্টর বিপদ আছে, নিজেরও বিপদ বড় বেশি। সিবিআই ওরও প্রায় দুয়ারে দুয়ারে এসে গেছে, তাই লজ্জা মান বজায় রাখা দিয়ে কেষ্টর নামটা নিলেন না।